ভেতর থেকে কিছু হচ্ছে তো? ভেতর থেকে জোশ চাই, জোশ। ওদিকে রয়েছে পাটায়ার ওয়াকিং স্ট্রিট, আর দিকে হচ্ছে আমাদের ফুকেটের বাংলা রোড। আরে ওই চিৎকারে ওরা ভয় পাচ্ছে, ভাবছে কুমির। ও ফাইনালি বাঙালি আজকে বাংলা রোডে এসে পৌঁছে গিয়েছে। কাউকে দেখার দরকার নেই, কিন্তু চোখটা তো চলেই যায়। সবাই এনজয় করছে তো? ভালো লাগছে তো? জমে গেছে, জমে গেছে। আমি তো ভাবলাম আমার 24-25 বছর হয়ে গেছে, 40 বছর আমি পেঁচিয়ে গেছি। খালি বাড়ির লোক সব চলে গিয়েছে, এবারে শান্তি। আজকের গল্প প্রাপ্তবয়স্কদের জন্য বলবো না, আজকের গল্প অবসরপ্রাপ্ত বয়স্কদের জন্য, যাদের নামের আগে অবসর আর বয়স্ক এই দুটো শব্দ জুড়ে গিয়েছে। কথায় বলে আজকের ফুলমালা কালকেই বাসি। সমাজ আজও এহেন চিন্তাভাবনা নিয়েই বাঁচে। একজন মানুষের বয়স 60 বছর মানেই সে কর্মক্ষমতা হারিয়ে বয়স্ক বলে চিহ্নিত হয়। ইয়ং জেনারেশন থেকে এক প্রকার বিচ্ছিন্নতা। সত্যি কি তাই? আমি আর কোনোদিন গ্রুপ ট্যুর করবো কিনা জানি না, তবু এই প্রথম বা এই শেষের সন্ধিক্ষণে 70 বছর বয়সের মানুষটাকেও সমুদ্রে নেমে গা ভাসানো কিংবা ফুকেটের বাংলা রোডে মিউজিকের তালে পা দোলানোর রঙিন অনুভূতিটুকু দেওয়ার চেষ্টা করেছিলাম মাত্র। একটাই ছিল স্লোগান, কাকা সার্টিফিকেটে বয়স বাড়ুক কিন্তু মনটা থাকুক কচি। সাদা কালো জীবনে রঙিন স্পর্শ হইতে শুরু করছি আজকের গল্প থাইল্যান্ড সিরিজের 3য় পর্বে ফুকেট থেকে। আজকে 27 অক্টোবর 2025, স্থানীয় সময় সকাল 7টা। থাইল্যান্ডে এসে একটাই সমস্যা, কি জানেন? ঘুমের সমস্যা। এবার আপনাদের মনে হতেই পারে যে, বা আপনারা বলতেই পারেন যে সবই তো ঠিকঠাক আছে, হোটেল আছে, ঠিক টাইমে খাওয়া আছে, তাহলে ঘুমের সমস্যা কেন? ওই যে কালকে গেছিলাম রাত্রেবেলায় ওই ফুট মাসাজ করাতে, আস্তে আস্তে ঘুমাতে ঘুমাতে 12:30 হয়ে গেছে। তারপর সকাল 6টা থেকে মোবাইলের অ্যালার্ম বারবার ইঙ্গিত দিচ্ছে ভাই উঠে পড়তে হবে। কেন? কারণ আজকে আমাদের রয়েছে হচ্ছে এই ফুকেট থেকে একবেলার সাইড সিনে ফিফি আইল্যান্ড এবং আরও অন্যান্য জায়গা। তো ওই জন্যই আমাদের বাস খুব তাড়াতাড়ি আমাদের পিক আপ করবে 7:30-এর মধ্যে। আর হোটেলের সামনেই রয়েছে এদের একটা রেস্টুরেন্ট, যেখানে হবে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানেও বিশাল ভিড়। এখানে সব বেকারি আইটেম রয়েছে। মর্নিং, গুড মর্নিং। কত কিছু নিয়েছো তুমি? কত কিছু নিয়েছো? ফ্রুটস রয়েছে নানা রকম, এদিকে স্যালাড রয়েছে, হট ওয়াটার, হট কফি, সুগার, হট ব্ল্যাক টি, মশালা টি, হট মিল্ক, বয়েলড রাইস, ভেজিটেবল স্যুপ, আমাদের জন্য হচ্ছে লুচি, ওদিকে রয়েছে পাঁপড়, ওদিকে চিকেন মশালা, ডাল মাখানি। সকালবেলায় যদি মনে করেন ভাত খেয়ে বেরিয়ে পড়বো, ভাত আর একটু মাংসের ঝোল খেয়ে হয়ে যাবে। এদিকে সাউথ ইন্ডিয়ান ডিশ রয়েছে, রয়েছে উপমা, আর এখানে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে ফ্রাইড চিকেন, চিকেন হ্যাম অ্যান্ড সসেস, চিকেনেরই কত আইটেম। আর এই হচ্ছে জিঞ্জার চিকেন। ওটা হচ্ছে অমলেট সেকশন, যেখানে যাওয়ার পরে আপনাকে গরম গরম অমলেট এরা প্রিপেয়ার করে দেবে। লাঞ্চ ডিনার তো সব আছেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো অভাব থাকবে না, কিন্তু ব্রেকফাস্ট যেন সলিড হয়। আর সকালবেলা পেটটা ভরা থাকলে না, মনটাও ভরা থাকে আর এনার্জিও থাকে ভরপুর। ব্যাস খাওয়া দাওয়া করলাম, বাসে উঠে পড়লাম, আবার বাস যেখানে হবে সেখান থেকে বোটে উঠে পড়বো। সব কিছু হচ্ছে ওয়েল অর্গানাইজ, সিস্টেমেটিক। আমাদের টিমে এমন অনেক মানুষ আছে যারা হয়তো ইন্টারন্যাশনাল ট্রিপও করে এসছে, তবুও এসছে, তারা আমাকে ভালোবাসে যে কৌশিকের সাথে বেড়াতে যাবো, প্লাস এখানে এসে তারা কিন্তু প্রচুর প্রচুর এনজয় করছে। এইসব গ্রুপে বেড়ানোটা তার মজাই আছে। আজকের কিন্তু পুরো আইটেনারিটা খুব সুন্দর, আর আমরা কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো আইটেনারি রেখেছি। এমন নয় যে একদিন পুরো রেস্ট, এরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেক দিন মানুষ এনজয় করবে, খাওয়া দাওয়া করবে, এইভাবেই প্রোগ্রামটাকে সাজানো হয়েছে। স্থানীয় সময় সকাল 10:30। এখন আমাদের বোটে উঠে মোটামুটি ফিফি আইল্যান্ডের কাছাকাছি পৌঁছার কথা, কিন্তু এখন আমরা বোটে উঠতে পারিনি। এখন আমরা বাসে চক্কর কাটছি। কেন চক্কর কাটছি? তার কারণ হচ্ছে অক্টোবর মাসের 21 থেকে 29 তারিখ পর্যন্ত এখানে একটা ফেস্টিভ্যাল চলে ফুকেটে। এটা হচ্ছে ওই ভেজিটেরিয়ান ফেস্টিভ্যাল বা নিরামিষ ফেস্টিভ্যাল। তো এই সময় কি হয়, ওই থাইল্যান্ড আর চীনের 9 জন দেবতার উদ্দেশ্যে আর কি বিভিন্ন মন্দিরে পূজা টুজা করা হয়। তো অনেক রাস্তা বন্ধ থাকে, অনেক জায়গায় নো এন্ট্রি থাকে। তো সেই জন্যই আমাদের শহর থেকে বাইরে ঘুরে 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 বাসে করে যেতে হচ্ছে। যে জার্নিটা আমাদের 1 ঘন্টার ছিল, সেটা সময় লাগছে প্রায় 3 ঘন্টা। এই দিকে ছিল আমাদের হোটেল, আর এই দিকে আমরা এসছি, মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। মোটামুটি ডিস্টেন্স হচ্ছে প্রায় 24 কিলোমিটার। আর এই 24 কিলোমিটার আসতে আমাদের যেখানে সময় লাগার কথা 1 ঘন্টা 6 মিনিট, সেখানে সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। এখানে রেনকোটও বিক্রি হচ্ছে, সমুদ্রের জায়গা, ধরুন বৃষ্টি বেশি নামলো, তার জন্য রেনকোটও নিয়ে নিতে পারেন। যদি কিছু মনে হয় ঠান্ডা পানিও কিনে নেওয়ার জন্য কিনে নিতে পারেন, টুপি নিতে পারেন, বা যদি এরকম হাওয়া পোশাক পরে সমুদ্রে যেতে পারেন, ছেলেরা এবং মেয়েদের দুজনের কথা বলছি, বা এরকম শর্টসগুলো পরতে চান জলে নামার জন্য,
এগুলো নিতে পারেন। চটিও এখানে রয়েছে, কারণ জুতো পরে তো যাওয়া যাবে না, তো সমুদ্রে পরার জন্য যেরকম চটি সেগুলো এখানে রয়েছে। আর এখানে যে সমস্ত বিস্কুট বা স্ন্যাক্স রয়েছে সব কিন্তু হচ্ছে ফ্রি ফ্রি ফ্রি। এখানে জুস রয়েছে, ব্রেড রয়েছে, বাটার রয়েছে, টি, কফি, মাইলো, এর সঙ্গে জুস, ঠান্ডা জল, যা যা দরকার মোটামুটি সব কিছুই রয়েছে। যে যাই বলুক, যদি কোথাও আমরা শুনতে পাই যে এখানে এটা ফ্রি, তাহলে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি। কি খাবি? কোল্ড ড্রিঙ্কস? তাহলে এটা কি এখান থেকে কিনেছেন? কোনটা এটা? না না, যাদবপুর থেকে 25 টাকা। 25 টাকা যাদবপুর থেকে দাদা নিয়ে এসছে। এরকম জিনিস কিন্তু অবশ্যই আনবেন, নাহলে কিন্তু ফোনের ক্ষতি হবে। এখানে 200 ভাট। এখানে 200 ভাট আর যাদবপুরে 25 টাকা। যারা নেক্সট ট্রিপ করছেন না এই থাইল্যান্ড বা কোনো সমুদ্রের জায়গাতে, কিছু কিছু জিনিস হচ্ছে এসেনশিয়াল, যেগুলো আগে থেকে নিয়ে আসলে খুব ভালো হয়। আমি লিঙ্কগুলো সব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা পারচেস করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচও কম হবে আর জিনিসটা ভালো হবে, মানে এখানে এসে বেকার পয়সা খরচ করার থেকে। এমনি এখানে কোনো তো খরচা নেই। এখানে ধরুন থাকা, খাওয়া, ঘোরা, ট্রান্সপোর্টেশন, ইচ অ্যান্ড এভরিথিং তো সব ইনক্লুডেড। আপনার এক্সট্রা খরচা কি? এই যে কোথাও আপনি হয়তো কোল্ড ড্রিঙ্কস খেলেন, কোথাও একটা হয়তো কফি খেলেন, জলের বোতল তো কিনতে হচ্ছে না, জলের বোতল তো সাফিসিয়েন্ট আছে, বা টুকটাক শপিং করেন, এগুলো হচ্ছে খরচা। মানে 10,000 থাই ভাট আমি নিয়ে এসেছি, সেটাও আমার পুরোপুরি খরচা হবে না। মাসাজ ফেসাজ সব করে হয়তো 4,000 থাই ভাটাই ফেরত নিয়ে যাবো। উঠে পড়েছি বোটে, খুব সুন্দর একটা দিন, আকাশে সুন্দর মেঘ, সেই সাথে নীল আকাশ। আর বোটের সামনের জায়গাটা সবারই পছন্দ, কিন্তু আমি জানি খানিকক্ষণ চলার পর সবাই ভিজে আলটিমেট ভেতরে চলে যাবে। কিছু বাইরের লোকজন ছিল, তাদেরকে সরিয়ে দিয়েছে, এগিয়ে বাংলা বলে হটাও বলে হটিয়ে দিয়েছে। এটা কি ঠিক করলেন? সবাইকে হটিয়ে দিলেন এগিয়ে বাংলা বলে? একদম ঠিক করেছি। বলছে আপনারা বহিরাগতদের কোনো জায়গা নেই বোটে, সবাইকে হটিয়ে দিয়েছে। পাওয়ার অফ বেঙ্গলি ভাই, পাওয়ার অফ বেঙ্গলি। আমরা আগের বার জার্নি করেছিলাম, আমাদের বোট ছিল ছোট, ওই জন্য আমাদের মানে কষ্ট প্রচুর হয়েছিল। আপনারা দেখেছেন ফিফি আইল্যান্ডে সেই মরতে মরতে বাঁচলাম, সত্যি সঙ্গে তাই হয়েছিল। বাট এই বোট কিন্তু হচ্ছে অনেক বড়। যত বড় বোট হবে না, এই সমুদ্রের জার্নি তত ভালো হবে, তত কমফোর্ট হবে। আরেকটা বিষয়, সমুদ্র তো যখন তখন চরিত্র বদলায়, প্রকৃতি হয়তো প্রচণ্ড ঝড় উঠলো, বৃষ্টি হলো, বৃষ্টি এখন যখন তখন হতে পারে। এই যে এখন সকালে দেখছেন রোদ, একটু পরে বৃষ্টিও নামতে পারে। তো বোট যত বড় হবে, সে কিন্তু সামুদ্রিক যে প্রতিকূলতা সব কিন্তু ও মেকআপ করে নেবে। আপনার কিন্তু প্রবলেম হবে না কিছু। জল, কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে রয়েছে, সব ওরাই দেবে। আপনার কোনো হেডেক নেই, আপনি ব্যাগ নিয়ে সেজে গুজে বোটে বসে পড়ুন আর দিল খুলে পুরো জার্নিটাকে এনজয় করুন। ফুকেটে বেশ কয়েকটা পিয়া রয়েছে, যেখান থেকে এই বোটগুলো ছাড়ে, নিয়ে যায় আন্দামান সাগরের প্রায় মাঝখানে অবস্থিত ফিফি আইল্যান্ড দেখাতে। একই সঙ্গে দেখায় ভাইকিং কেভ, ফিফি লে আইল্যান্ড, মায়াবে ইত্যাদি। ভাইকিং কেভ, ফিফি লে আইল্যান্ড এবং মায়াবে এগুলো সবই পাশাপাশি। এই সব কিছু দেখিয়ে ফিফি আইল্যান্ডে লাঞ্চ করে আবারও ফুকেটে ফিরে আসা, এই হচ্ছে সারাদিনের প্ল্যান। অবস্থানগত দিক থেকে এই ফিফি আইল্যান্ড রয়েছে ফুকেট আর ক্রাবির কিছুটা মাঝখানে। সেই কারণে ক্রাবি থেকেও একবেলার সাইটসিংয়ে এই ফিফি আইল্যান্ড ঘুরে আসা যায়। মিনিট 40 বোট সফর শেষ করে বোট এসে দাঁড়ালো পাহাড়ের নিচে একটা গুহার সামনে, নাম ভাইকিং কেভ। ইচ্ছে হচ্ছিল পায়ে হেঁটে এই কেভটা যদি এক্সপ্লোর করা যায়, কিন্তু বোট কর্তৃপক্ষ জানালো এটা ফটোশ্যুট পয়েন্ট, অর্থাৎ দূর থেকে ছবি তুলতে হবে। তবে আশেপাশে ঘুরে বেড়ানো লং টেল বোটগুলো আলাদা করে ভাড়া করলে হয়তো কেভের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু ভেতরে যাওয়া যাবে না। আর ওগুলো সব লং টেল বোট, এই বোটগুলো আলাদা করে এখানে রেন্ট করতে হয়, তারপরে এই বোটে করে ঘোরা যায়। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। শুধু এই যে জার্নিটুকু হলো না, এই যে সমুদ্রের মধ্যে দিয়ে এলাম, একটু কষ্টের এই 40 মিনিটের জার্নি। বিশেষ করে যারা সামনে বসবে, এত মাঝে মধ্যে বোট লাফাচ্ছে না, পেটের মধ্যে সব মনে হচ্ছে লাফিয়ে লাফিয়ে উঠছে। পেছনে যারা বসেছে বা ভেতরে বসেছে কোনো সমস্যা নেই, এটা সামনে বসবে আমার মতো তাদের একটু কষ্ট হবে। এত সুন্দর একটা জায়গায় এসে সবাই আর কি মুগ্ধ হয়ে গেছে, যে সমুদ্রের জলের রকম কালার, চারিদিকে পাহাড়ে ঘেরা, ঠিক যেন কোনো হলিউডের সিনেমার কোনো শুটিং স্পট। সত্যি তাই, এই জায়গাটাই সবথেকে সুন্দর। থাইল্যান্ড আসলে যারা ব্যাংকক পাটা ঘুরে চলে যায় না, তারা কখনো এই ভাইবগুলো পাবে না। এই ভাইব পেতে গেলে আপনাকে ফুকেট ক্রাবি আসতেই হবে, নাহলে আপনি কিছুই থাইল্যান্ড দেখেননি। অদ্ভুত সুন্দর একটা জায়গা, চারিদিকে পাহাড়ে ঘেরা, তারই মাঝে একটা ক্রিক চলে গিয়েছে কিছুটা ভেতরে। জলস্তর বেশ গভীর, কোরালস থাকার কারণে জলের নিচে সবকিছুই কাঁচের মতো স্বচ্ছ। এই জায়গার নাম ফিফি লে আইল্যান্ড। সমুদ্রের মাঝেই প্রাকৃতিক নিয়মে তৈরি একটা ক্রিক, তারই মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকম বোট। ফটোশ্যুট করার জন্য দুর্দান্ত একটা জায়গা। একটানা সামনের দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন কোনো সিনেমা দেখছি। এই জায়গাতে আসার পর প্রথমবার একটা ফরেন লোকেশন ভাইব আসে। এখানে আমাদের নোঙর ফেলে দিচ্ছে বোটের, ব্যাস বোট এখানে দাঁড়িয়ে গেল। এরপর এখানে আমাদেরকে বলবে জলের মধ্যে নেমে পড়ো, লাইফ জ্যাকেট পরে, তারপর
আজ ব্লু হয় পানি পানি দিন বি সানি সানি। ও হচ্ছে সবচাইতে ছোট, ওর খুব নামার ইচ্ছা, কিন্তু এখানে জল প্রায় 30 ফুট গভীর, সেহেতু ওর বাবা মা একটু টেনশন করছে ওকে নিয়ে। আমাদের আরেকজন তো মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে, মানে বোটের কেউ এখনো নামেনি, একটা ছেলে নেমে পড়ছে। দাঁড়াও, গেল। বাচ্চাদের মধ্যে আলাদাই রোমাঞ্চ। আছিস না, ডুবে গেলি? জাম্প ডলফিন জাম্প। বোটের সবাই যখন তুনামনা করছে জলে নামবো কি নামবো না, তখন জুনিয়র রায়কে সাহস দিয়ে বলছে, তোর ভয় কি, আয়, আমি তো আছি। মন মুহূর্তে হারিয়ে যায় সেই ছোট্টবেলার দিনগুলোতে। কত ভালো ছিল দিনগুলো, মনটা ছিল সরল, নিষ্পাপ, নিখাত ছিল বন্ধুত্ব কিংবা সম্পর্ক। আস্তে আস্তে নেমে ওকে নামা, তুই ওকে আস্তে আস্তে ধরে নামা। এই তো পেরেছে, নাম নাম নাম। এই তো, হাত ছেড়ে দিন, কিচ্ছু হবে না। 1 2 3 জাম্প। আরে ওই চিৎকারে ওরা ভয় পাচ্ছে, ভাবছে কুমির। ও জায়গার সৌন্দর্য দেখেই হোক কিংবা বাচ্চাগুলোকে, নামতে পারবো কি পারবো না এই দ্বন্দ্বের মধ্যে যারা ছিল, তারা এক এক করে সবাই জলে নামলো লাইফ জ্যাকেট পরে। জাস্ট জলে নেমে ভেসে থাকা আর ফিল করা এই আইল্যান্ডের সৌন্দর্য। আর জলের গভীরতা কতই বা হবে, বড় জোর 30 থেকে 35 ফুট। সেই জলে যেমন রয়েছে কোরালস, তেমনি রয়েছে রং বেরঙের মাছ। যারা নামতে ভয় পাচ্ছিল তারা এখন বলছে, ও কি জায়গা ভাই, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। সময় বলছে 1:10 আমরা এসে পৌঁছালাম গরিবের মন্দারমণি, মানে হচ্ছে মায়া বে। আর এই মায়ার মাঝেই আমাদের হারাতে হবে। এখানে আমাদের সময় দিয়েছে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে ভেতরে কি আছে দেখে আসতে হবে। ভাবা যায় সমুদ্রের মাঝখানে পাহাড়ে ঘেরা এরকম একটা জায়গা, পুরো যেন পরীদের রাজ্য, চারিদিকে শুধু পরি। কোথাও বডি বিল্ডার মাসেলম্যান, কোথাও জলপরি, আলাদা এখানে কিছু মনে হবে সবসময় এখানে করি ঘোরাঘুরি। এই হচ্ছে মায়া বে। গতবার যখন আমি থাইল্যান্ডে এসেছিলাম এই ফুকেটে, তখন আমি মায়া বেতে আসতে পারিনি। ওই সময় এটা বন্ধ ছিল, কারণ তখন প্রচুর জল ছিল। এখানে একটা ম্যাপ করে দেওয়া রয়েছে, এই ম্যাপ দেখে মোটামুটি ঘুরতে হবে। আর এখানে টয়লেট সব কিছুই রয়েছে। মানুষের ভিড় তো দেখে বুঝতেই পারছেন কীরকম জায়গা। ভারতবর্ষ থেকে তো অনেকেই এসছে, ভারতবর্ষের বাইরে থেকেও এসছে। এখানে ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে, এখানে একটা ছোট ক্যাফে রয়েছে যেখানে সফট ড্রিঙ্কস, হট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস সব বিক্রি হচ্ছে। আমি আগেই বলেছি যে মায়াবেতে এসে কিন্তু আপনারা মায়ায় হারিয়ে যাবেন, এই নীল সাগরের মায়ায়। জাস্ট একবার জায়গাটা দেখুন, এদিক ওদিক দেখবেন না, জায়গা দেখুন, প্রকৃতির দিকে ফোকাস করুন। কোথায় যে করব ফোকাস, হ্যাঁ জায়গা পেয়েছি। কি অসাধারণ জায়গা দেখুন, সমুদ্রের কি কালার, আর সেই সাথে মানুষের ভিড়, পুরো সব আজ মিলেমিশে একাকার। বহু সিনেমার কিন্তু শুটিং হয়েছে এই জায়গাতে এসে। কিরকম লাগছে কি বলবেন বলুন? খুবই ভালো, এরকম জিনিস আর কোনোদিন দেখবো বলে মনে হয় না। খুব ভালো। থাইল্যান্ড নামটা শুনলেই মনে হয় প্রথমে একটা কনফিউশন আসতো, কিরকম জায়গা, সবাই বলে খারাপ জায়গা, কিন্তু থাইল্যান্ডের মধ্যে যে এত সুন্দর জিনিসও আছে সেই জিনিসটা কিন্তু কেউ হাইলাইট করে না। থাইল্যান্ডকে সবাই বদনাম করে রেখে দিয়েছে, অথচ এত সুন্দর একটা জায়গা, দারুণ। আর আমরা খুব লাকি আজকে আমরা এটাতে এসেছি। একদম। শুধু আপনি জলে নামেননি, জলে কিন্তু নেক্সট আপনাকে নামতেই হবে। ওনারা দুজনে আমাদের সাথে এসছেন, মা এবং মেয়ে। একজন মা তার ছেলেকে নিয়ে এসছেন, বয়স্ক মানুষ এসছেন। আমি বারবার করে বলেছি যে আমি যে গ্রুপ ট্যুর অর্গানাইজ করি, আমি কখনো চাইবো না যে সেই গ্রুপ ট্যুরে কখনো ইয়ং জেনারেশন আসুক, কারণ ইয়ং জেনারেশন আমার ট্রাভেল গাইড দেখে আপনার নিজেরাই ট্রাভেল করে নিতে পারবেন। যারা ধরুন সেই ভিডিও দেখার পর হয়তো কনফিউশনে আছেন, আমরা যেতে পারবো কি পারবো না, সমস্যা হতে পারে, বা আমরা হয়তো বুঝতে পারবো না, আমাদের একটু গাইড দরকার, সঙ্গে কাউকে দরকার, অবশ্যই আমি আছি আপনাদের হেল্প করার জন্য। যদি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ হয় আপনাদেরকে জানাবো, আপনারা যোগাযোগ করবেন। আমি সবসময় চাই মানুষকে বেটার পরিষেবা দিতে। 3 স্টার নয় 4 স্টার হোটেল, যেখানে খাওয়া দাওয়াটা ভালো হবে এবং যেখানে পরিষেবা হচ্ছে লাক্সারিয়াস। আপনি একবারই আসবেন, একবারই খরচ করবেন, বারবার করবেন না। কাজে সেই খরচ করার পর যেন সব কিছু দেখার পর আপনার মনে হয় ইয়েস দ্যাটস কল্ড পয়সা বাসুল। এত সুন্দর সমুদ্র দেখার পর আপনাদের মনে হবে যে ভাই সমুদ্রে নামতে হবে, এখানে তো ভাই ছবি তুলতে হবে। বিশেষ করে যারা কাপল আসছেন তো অবশ্যই নামতে পারবেন, দেখিয়ে দিই একবার। আর ওখানে লেখা আছে ওয়েলকাম টু মায়া বে। যারা আপনারা বালি প্ল্যান করছেন, বালি আমাদেরও প্ল্যান আছে, কিন্তু বালিতে কি বলুন তো, প্রত্যেকটা সি বিচ না অনেক নিচে, অনেকটা নিচে নামতে হবে। বাট এখানে এসে কি বলুন তো, প্রত্যেকটা সি বিচ এত কাছে না, জাস্ট আপনার নাগালের মধ্যে। কীরকম লাগছে? খুব সুন্দর, ফ্যান্টাস্টিক। এটা পয়সা উসুল তো 100 বার, মোর দ্যান 100%। থ্যাংক ইউ। কি ফিল করছেন এসে? অসাধারণ ফিল,
খুব সুন্দর জায়গা এবং এক্সপিরিয়েন্স অসম এক্সপিরিয়েন্স। আপনি তো ব্যাংকক পাটায় গিয়েছিলেন আগে, ব্যাংকক পাটায় গেছিলাম, আর ফুকেট ক্রাবি অসাধারণ, ওর থেকে ফার বেটার। প্রকৃতি যেন অনেক কাছে, ভীষণ ভালো। হাত বাড়ালেই প্রকৃতি, হাত বাড়ালেই প্রকৃতি। আর বিচটা না, এই বিচটা আমার ফেভারিট বিচ হয়ে গেছে, কারণ অন্যান্য বিচে ভীষণ ক্রাউড, এত লোক, কিন্তু এই বিচে অনেক কম লোক আর অনেকটা ছায়া। থাইল্যান্ডের যে আসল প্রকৃতি, আসল যে নেচার, সেটা দেখতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে হচ্ছে ফুকেট এবং ক্র্যাবি। আজকে অনেকগুলো জায়গা এরকম রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে মায়া বে, যেখানে অনেক সিনেমার শুটিং হয়। এত সুন্দর সমুদ্র, সাদা বালি, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ঘেরা। ওই সমুদ্র থেকে একটা অংশ এখানে ঢুকে গেছে, একটা অগভীর লবণ তৈরি করেছে, এবং এখানে যেহেতু কোরালস হয়েছে সেহেতু জলের কালার এরকম সবুজ, সেই সাথে নীল আকাশ। দুর্দান্ত জায়গা, যারা এখানে এসছে তারা কিন্তু ভাই ফাটি এনজয় করছে। মায়াবেতে এসে সবাই মায়াতে হারিয়ে যাচ্ছে, আর সেই সাথে সূর্যের প্রচণ্ড তেজ আমাকে কালো করে দিচ্ছে। যারা আমাদের টিমে এসছে তারা সবাই কিন্তু প্রচুর হ্যাপি, তারা মানে দিলসে খুশি যে এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, আপনারা যখন আগামী দিনে প্রোগ্রাম করছেন, ফরেন ট্রিপ করছেন, অনেক অর্থ সঞ্চয় করে বা অনেক মনে আশা সঞ্চয় করে আপনারা ট্রিপগুলো করেন, কিন্তু ট্রিপ করার আগে ট্রিপের আইটিনারি কিন্তু বারবার করে দেখে নিন, সস্তা কম খরচ। এই সব প্রলোভনে, ভুলভাল ব্লগারদের প্রলোভনে কিন্তু আপনারা পা দেবেন না। যারা নেচার লাভার তারা সবসময় বেশি খরচ হলেও আপনারা কিন্তু আপনাদের আইটিনারিতে ফুকেট এবং ক্র্যাবি অবশ্যই রাখুন, যেখানে আসার পর আপনারা থাইল্যান্ডকে নতুন করে চিনবেন। এবং থাইল্যান্ড সম্পর্কে যে সমস্ত কথাগুলো শোনা যায়, অনেকে থাইল্যান্ডকে একটা বদনাম গুলি করে দিয়েছে তাদের বিভিন্ন কথাবার্তায় বা তাদের বিভিন্ন ভিডিওতে। সেক্ষেত্রে আমি বলবো যে বাড়িতে বয়স্ক মা বাবা, ছোট বাচ্চা বা যারা কাপেল বা যারা হানিমুনে আসছেন, তারা তাদের ডেস্টিনেশন হিসাবে কিন্তু থাইল্যান্ডকে অবশ্যই চুজ করতে পারেন। কথা দিলাম এখানে এসে আপনি হারিয়ে যাবেন এই প্রকৃতির মাঝে আর এই মায়াবের মায়াতে, আর তখন বলবেন হ্যাঁ কৌশিক ঠিকই বলেছিল। আরও নতুন নতুন ভিডিও আসবে, অনেক আপডেট আপনাদেরকে দেবো, অবশ্যই ফলো করুন ট্রাভেল উইথ কৌশিককে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বয়স্ক মানুষ আসতে পারবে কি না। এই জায়গাটা একটু বয়স্কদের দেখুন ওঠানামার সমস্যা হতে পারে, এই জায়গাটায় বয়স্ক মানুষ উনি একজন নামছেন, এই সিঁড়িতে একটু অসুবিধা হতে পারে, বাট তারপরে কিন্তু একদম সব কিছু ইজি, একদম স্ট্রেট রাস্তা, আর কোনো চড়াই উতরাই নেই, জাস্ট এই সিঁড়িটুকুই একটু আর কি ওঠানামা, তাও সাইডে ধরার জন্য হ্যান্ডেল রয়েছে, আপনারা ইজি উঠতে পারবেন। প্রকৃতি একদম ডেঞ্জারাস অ্যান্ড এক্সপ্লোসিভ, এরকম ভাব করে আসা এত দূর। সেই সঙ্গে বার্তা দিন শুধু প্রকৃতিকেই দেখুন, অন্যদিকে দেখবেন না, শুধু প্রকৃতি। হ্যাঁ, সেটা কি সবাইকেই একটা রিকোয়েস্ট করি, কাউকে দেখার দরকার নেই, প্রকৃতিকেই দেখুন। কিন্তু চোখটা তো চলেই যায়। আমার তো ক্রিটিক্যাল চোখ, একটু ক্রিটিক্যালি দেখতে ইচ্ছাই করে। ঠিক। হ্যাঁ, এই জন্য আপনি আমার মতো একটা সানগ্লাস পরে নিন, এই যে আমি একটা সানগ্লাস পরে নিয়েছি, কোনো দিকে চোখ যাবে না, শুধু চারিদিকে সব থেকে কালো। আমি তো ভাবলাম আমার 24-25 বছর হয়ে গেছে, 40 বছর আমি পেঁচিয়ে গেছি, একদম 40 বছর। তো আমি সবসময় চাই যে তুমি এরকমই করো, যাতে করে আমার বয়সটা যেন না বাড়ে। না না, আপনাকে আজকে আমি সেই জায়গায় নিয়ে যাব যেখানে বয়স এমনি কমে যাবে, তার জন্য তো আমি আছি। সব থেকে দুঃখী একটা ছেলে, মুখে টুখে বালি মেখে চিকেন নাগেটস খেয়ে আবার সমুদ্রে জলে নামার প্ল্যান করছে। মায়াবে দেখে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের পথে, সবাই বিশাল চার্জ হয়ে আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ঘোষণা। ফিফি আইল্যান্ডে নামার আগে সবার সঙ্গে শেয়ার করলাম আমাদের 2023 সালের ছোট্ট একটা ঘটনা। যখন এই আইল্যান্ডে ঘুরতে ঘুরতে রাস্তা ভুলে আমাদের বোট আমাদের রেখে চলে যাচ্ছিল, তারপর কিভাবে অতি কষ্টে রাস্তা খুঁজে শেষ মুহূর্তে বোটে উঠেছিলাম, সেই অভিজ্ঞতা। তো আপনারা দয়া করে ছড়িয়ে ছিটিয়ে যাবেন না, হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, আপনিও খুঁজে পাবেন না, আমরা আপনাকে খুঁজে পাবো। এই হচ্ছে ফিফি আইল্যান্ড, ফিফি ডন। এই আইল্যান্ডে কিন্তু অনেকে রাত্রিবাস করে, এখানেও কিন্তু হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। হ্যাঁ, কস্টলি হবে, বাট অভিজ্ঞতা কিছু আলাদাই হবে। এখানে ওয়াশরুমও রয়েছে, আর খাবার কিন্তু এখানে বুফে সিস্টেম। কী খাওয়া আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে। একটু ভাত নিলাম, সেই সঙ্গে এখানে রয়েছে চিকেন, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন যাকে বলে, এটাও চিকেনের একটা আইটেম, মানে শুধু খাও, মন ভরে খাও। এখানে রয়েছে ফিশ বল, আর এইদিকে রয়েছে হচ্ছে একটা ভেজ আইটেম, আর নুডলস তো রয়েছে, একটু নুডলসও নিয়ে নিই। খাওয়া দাওয়া এখানে হেভি। এদিকে জল রয়েছে, স্যালাড রয়েছে, আমি একটু স্যালাড নিই। এখানে খাবার দাবার যা আছে সব কিন্তু থাই ফুড, মানে থাইয়ের ছোঁয়া। চিকেনের ঝাল নেই, মিষ্টি চিকেন, ভাত, নুডলস, ফ্রুটস। আমি বলবো এখানে একটু মাংস নিয়ে নিন, একটু ফল নিয়ে নিন, আর যারা ভেজ খান তারা ভেজ আইটেমও পেয়ে যাবেন, ব্যাস। থাইল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা না, বিশেষ করে ফুকেট আর ক্র্যাবি, এখানে মনোরঞ্জনের কোনো শেষ নাই। খাওয়া দাওয়া তো করলাম পেটটি ভরে, তারপর আবার হচ্ছে খাবার হজম করতে হবে, তার জন্য নেমে পড়তে হবে সমুদ্রে। তা আমাদের টিমের মোটামুটি সবাই সমুদ্রে নেমে গেছে ভাই। যে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে
সেখানেই সবাই নেমে পড়েছে। এত সুন্দর সমুদ্র, এত সুন্দর বালি, এখানে বস না নেমে থাকা যায় না। আর এইদিকে তো সব পাহাড় রয়েছে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন এখানে, যে এত মানুষ এই সমুদ্রের জলে নামছে, স্নান করছে, মজা করছে, ছবি তুলছে, কিন্তু কোথাও এক ফোঁটা নোংরাও কিন্তু পড়ে নেই। মানুষ কিন্তু এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এবং সবাই স্নান করছে, মজা করছে এখানে এসে। আর জলের কালার আর বালি জাস্ট শুধু দেখুন, এত সুন্দর, মানে চকচকা। মানে যে সমুদ্রে নামে না সেও এখানে এসে বলবে ভাই আমি তো সমুদ্রে নামবো। প্রকৃতি আপনাকে এখানে জলে নামতে বাধ্য করবে। 1 ঘন্টা সময় দেখতে দেখতে কেটে গেল, কিন্তু একজনের স্নান যেন কিছুতেই শেষ হচ্ছে না। শেষ মুহূর্ত পর্যন্ত সে নিজেকে যতক্ষণ পেরেছে জলেই রেখেছে। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করে না, বাট কিছু করার নেই, সময়ের কাছে আমরা সবাই বাঁধা। ফিফি আইল্যান্ড থেকে, ফিফি ডন থেকে একদম খুব কাছেই রয়েছে মাঙ্কি আইল্যান্ড। আমরা ওখান থেকে এলাম, বেশিক্ষণ আমরা পথ চলিনি। ফিফি আইল্যান্ডের খুব কাছেই রয়েছে মাঙ্কি আইল্যান্ড। 2023 সালে যখন থাইল্যান্ড বেড়াতে এসেছিলাম, মনে আছে এই আইল্যান্ডে নেমে মাঙ্কিদের সাথে কিছু ফটো তুলেছিলাম। এবারে দেখলাম এই আইল্যান্ডে কাউকে নামতে দিচ্ছে না। এই দেখুন, এইগুলো হচ্ছে লং টেল বোট। যারা কাপেলে আসছেন তারা একটা এরকম লং টেল বোট কিন্তু নিয়ে নিতে পারেন এবং সেই লং টেল বোটে করে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারেন। শ্বেতাঙ্গরা যারা থাইল্যান্ড বেড়াতে আসে, বিশেষ করে যারা ইয়ং, তাদের অধিকাংশই দেখি এখানে এসে একজন করে থাই বান্ধবী জোগাড় করে নেয়। তারপর একাকিত্ব বলে আর কিছু থাকে না। জাপান থেকে থাইল্যান্ড এই বান্ধবী রেন্টাল ব্যাপারটা বেশ জনপ্রিয়। খেতে খেতে মানুষকে হাঁপিয়ে দেবে। বোটে আবার দিয়েছে হচ্ছে তরমুজ। দেখে মনে হচ্ছে উত্তাল সমুদ্র দেখে হয়তো মনে মনে কোনো কল্পনা করছে, কিন্তু একদমই ভুল কথা। ও এখন আবার ছক কষছে কখন আবার সমুদ্রে গিয়ে নামবে। এবং আজকে পুরো দিন ওর পা হাত সব কিছু ভেজা। আর আমার টুকটুকে ফর্সা বাচ্চাটা হয়ে গেল কালো বিড়ালের বাচ্চা। তুই হ্যাপি তো? এটা ড্রিম ডেস্টিনেশন ছিল তোর? জাপান এটা ছিল। জাপান ছিল? বাড়ি যাব না, এবার গিয়ে চলো জাপান। কেন জাপান যাবি? জাপানে কি আছে? কৃষি করো, কৃষি করো। বোটে সবাই যখন ব্যস্ত ফলাহারে কিংবা আজকের অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ারে, আমার মন তখন বলছে আর মাত্র 48 ঘন্টা, তারপর কত সম্পর্কের বিচ্ছেদ। 3 মাস ধরে যে পরিকল্পনা তৈরি হয়েছিল তার অবসান। আবারও যে কবে এমন দিন আসবে কে জানে। স্থানীয় সময় বিকেল 4:55 শেষ হলো আমাদের আজকের পুরো দিনের কাহিনী। যেখান থেকে আমরা ট্রিপ শুরু করেছিলাম, হাই হ্যালো, সেখানে এসে ট্রিপ শেষ করলাম। আপাতত এখান থেকে উঠবো বাসে, তারপর দেখি হোটেল পৌঁছতে কত সময় লাগে। বোটে ওঠার আগে প্রত্যেক যাত্রীর ক্যান্ডিড ফটোশ্যুট করা হয়েছিল। এখন সেগুলো ফ্রেমে বাঁধিয়ে বিক্রি করা হচ্ছে পার ফ্রেম 200 থাই ভাটের বিনিময়ে। 200 বাট মানে ধরে রাখুন প্রায় 500 টাকার ওপরেই। এই বিকালবেলা এখানে পৌঁছে সবাই যখন দোলনায় দুলছে, আর আমাদের পল বাঁদরের মতোই উপরে উঠেছে। আরে নাম। সেদিন সন্ধ্যায় হোটেলে ফিরে ফ্রেশ হয়ে তারপর আবারও সবাই মিলে বেরিয়ে পড়লাম বাসে চড়ে। উদ্দেশ্য কোনো ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে ডিনার করা, তারপর সবাই মিলে। ওদিকে রয়েছে পাটায়ার ওয়াকিং স্ট্রিট, আর দিকে হচ্ছে আমাদের ফুকেটের বাংলা রোড। বিখ্যাত কুখ্যাত অখ্যাত যেটা বলবেন, ঠিক আছে। ওখানে গিয়ে কিছু কিছু মানুষ বিখ্যাত হয়ে যাবে। ওখানে যাওয়ার পর কিছু মানুষের মনে হবে যে থেকে যাই আমরা এখানে কিছুদিন, এখন আর ফিরবো না। বিশেষ করে ছেলেদের কথা বলছি আমি। তো বাকিটা ক্রমশ প্রকাশ্য। খুব অল্প সময়ের একটা বাস সফর ছিল। বাস আমাদেরকে নামিয়ে দিল। এখানে চারিদিকে রয়েছে সব ধাবা, রেস্টুরেন্ট, ইজিপশিয়ান খাবার, ইন্দোনেশিয়ান খাবার, ইন্ডিয়ান খাবার, পাকিস্তানি খাবার, ইউরোপিয়ান খাবার। তাই ইজিপশিয়ান খাবার খেয়ে আবার না হয়ে যায় ইজিপশিয়ান আতঙ্ক। ও ইজিপ্ট তোমায় কদিন পরে যেতে হবে, ইজিপশিয়ান খাবার খেতে হবে, আপনাদেরকে ব্লগও দেখাতে হবে। আপাতত দিল্লি দরবার 2তে আমরা খাওয়া দাওয়া করে নিই। ওদিকে রয়েছে স্যালাড, এদিকে রয়েছে রায়তা, এখানে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে ডাল তড়কা, ওদিকে রয়েছে আলু জিরা, এদিকে রয়েছে পনির, জল রয়েছে, পাঁপড় রয়েছে। আজ কিন্তু চিকেন নয়, আজ রয়েছে এগ কারি। প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা মাছের কোনো একটা আইটেম করবো, এখানকার মাছ। তারপরে দেখলাম যদি মানুষ না খেতে পারে, সামুদ্রিক মাছ হয়তো অনেকে খেতে পারে না, তখন সমস্যা হবে। তার জন্য আজকে হচ্ছে সেই বিখ্যাত ডিম ভাত। এটা সবাইকে জিজ্ঞাসা করে করা হয়েছে যে আপনারা কি খাবেন, তো মেজরিটি বলেছে যে না আমরা ডিম ভাতই খাবো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এটাই ফাইনাল হলো যে একদল বাংলা রোড যাবে আর একদল হোটেলে ফিরে যাবে। এখান থেকে বাংলা রোড হচ্ছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। পল আরও অনেকে চলে গেল হোটেলে, আমরা এই কজন এখানে নেমে পড়লাম। এখন আমরা ঘুরে দেখবো হচ্ছে বাংলা রোড। যারা স্ট্রিট ফুড ট্রাই করবেন কিংবা টুকটাক কিছু কেনাকাটা করবেন, থাইল্যান্ডে এসেছেন সেই স্মৃতির জন্য, সব এখানে পাবেন সব। এইবার মনে হচ্ছে হ্যাঁ ভাই আমরা এসেছি হচ্ছে থাইল্যান্ডে, বিদেশে। মানে আলাদাই একটা এখানে ভাইব আছে। জীবনটাকে সবভাবে এনজয় করার ব্যবস্থা এখানে আছে। এখানে লোকজনও আছে যারা আপনাকে নিয়ে যাবে হচ্ছে সেই জায়গায়
যেখানে বলা যেতে পারে রাত রঙিন। আমি আর বিস্তারিতভাবে বলছি না, যেহেতু অনেক বাচ্চারা আমার ব্লগ দেখে। থাইল্যান্ডে এসে যে জায়গায় না আসলেই নয়, এই সেই বিখ্যাত পাটং বিচ, অর্থাৎ পাতি বাংলায় যাকে বলা হচ্ছে বাংলা রোড। ভেতর থেকে কিছু হচ্ছে তো, ভেতর থেকে জোশ চাই জোশ। এই রাস্তায় ঢোকার পরে কিন্তু লাইভ জিঙ্গা লালা। সবার নার্ভাস লাগছে না তো? সবাই এনজয় করছে তো? ভালো লাগছে তো? জমে গেছে। মানুষকে সব রকম বেড়াজাল থেকে মুক্ত করে জীবনের আনন্দে আলোতে নিয়ে আসতে পারে এই হিরো। এখানে রয়েছে বলিউড নাইট ক্লাব ফুকেট। এক ঝলকে পুরো পৃথিবীটাই পাল্টে যায়। যারা সিঙ্গেল তারাও এখানে এসে মিঙ্গেল হয়ে ফিরবে। আচ্ছা, আমি কি কিছু করব? দেখো সামনে, দেখো টিমের সবাই হয়ে গিয়েছে চার্জ। ম্যাকডোনাল্ডস। মোরাল স্টোরি হচ্ছে এটাই, আপনারা আসুন, কোনো সমস্যা নেই, যা সেটাকে দেখুন, এনজয় করুন, একটা সময় কাটান, কিছু খাওয়া দাওয়া করুন, ব্যাস আবারও ফিরে যান। এমন নয় যে এখানে মানে ফ্যামিলি নিয়ে আসা যাবে না, মা বাবাকে নিয়ে আসা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা কালচার, এই কালচারটার সঙ্গে পরিচিত হন। খারাপ জিনিসকেও যদি ভালো চোখে আমরা দেখি তাহলে সেটাই একটা ভালো ছাপ ছেড়ে যায়। এইটুকুই ছিল আপনাদেরকে বলার উদ্দেশ্য বা এখানে নিয়ে আসার উদ্দেশ্য, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, সব কিছু ইজি। আপনি রাস্তায় ঘুরছেন, সবাই জিজ্ঞেস করবে বুম বুম শোতে যাবেন কি না, আরও নানা রকম পিং পং শোটো আছে। ছবি দেখে মোটামুটি আপনারা বুঝে যাবেন যে এখানে কী শো হয়। তো এখানে আপনি বুকিং করবেন, এই যে রোড থেকে বেরিয়ে সব এখানে ট্যাক্সিগুলো রয়েছে, ট্যাক্সিতে উঠবেন, ট্যাক্সি আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। মানে সব কিছু কিন্তু এখানে হয় না, বিভিন্ন রকম জায়গা আছে, বিভিন্ন রকম হোটেল আছে, বিভিন্ন রকম নাইট ক্লাব আছে, ডিস্কো আছে, পাব আছে, সেখানে কিন্তু সব নানা রকম খেলা হয়। আর আরও একটা বিষয় বলে রাখি, অনেকে সিঙ্গেল আছেন যারা এখানে এসে ভাবছেন যে আমি একা, তো আপনার একত্র কিন্তু এখানে এসে ঘুষে যাবে, কারণ এখানে কিন্তু বান্ধবী পাওয়া যায়। এবার সেটা আপনি একদিনের জন্য নিতে পারেন, এক বেলার জন্য নিতে পারেন, আপনি 3-4 দিনের জন্য নিতে পারেন। আর এইসব ব্যাপারে আমাদের ইন্ডিয়ান ছেলেপিলে কিন্তু কোনো অংশে কম যায় না, তারাও এখানে এসে বান্ধবী জুটে নিয়ে এসে বিন্দাস মজা করছে। লাইফে যদি কখনো দুঃখ থাকে না, মনে হয় ভাই গার্লফ্রেন্ড ছেলে চলে গেছে, আমি অনেক চাপে আছি, টেনশনে আছি, এই আছি সেই আছি, জীবন কত একা, 3-4 দিন এসে কাটিয়ে যান, একদম লাইফ হয়ে যাবে ঝিঙ্গালালা ফ্রেশ। ওই দীর্ঘদিন ধরে মেমোরি কার্ডে ছবি জমে থাকার পর, ভিডিও জমে থাকার পর, MP3 জমে থাকার পর যখন আমরা ফরম্যাট করে দিই, ফরম্যাট করে দেওয়ার পর যখন সেই মেমোরি কার্ডটা ফাস্ট চলে একদম, তো এখানেও কিন্তু গল্প হচ্ছে সেরকম। তাই যদি ওই ওয়াকিং স্ট্রিট দেখে বোর হয়ে যান তাহলে কিন্তু আপনারা চলে আসুন বিচে। এই বিচ কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা নোংরা নেই। সন্ধ্যাবেলা ফ্যামিলির সাথে এসে, বাচ্চাকে নিয়ে এসে, বা হাজব্যান্ড ওয়াইফ বা কাপেল বন্ধু বান্ধবী যারা আসেন তারা কিন্তু এখানে বিচে বসে খুব ভালো সময় কাটান। সমুদ্র দেখুন, এখানেও চেয়ার আছে, টুকটাক খাওয়া দাওয়া করুন। সব মিলিয়ে কিন্তু আপনাদের এই থাইল্যান্ডে 3 থেকে 4 দিন খুব 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 সুন্দর কাটবে। মোটামুটি 18 জন মতো ছিলাম আমরা, বাকিরা তো হোটেলে আছে যারা আসেনি, আর যারা 18 জন মতো ছিলাম তার মধ্যে 14 জন চলে গেল, আমরা 3-4 জন থেকে গেলাম। টাটা টাটা সবাই টাটা। খালি বাড়ির লোক সব চলে গিয়েছে, এবারে শান্তি। আলাদাই শান্তি। যেটা এই মুহূর্তে ইচ্ছে সেটা কি বলুন তো? কিছুই বোঝেননি। এই দেখুন, আমরা 4 জন এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে চা খাচ্ছি। বাংলা একটা ছেলে কথা বলছিল, কোথায় বাড়ি? বলছে কলকাতা। কলকাতা কোথায়? বলে খিদিরপুর। ঠিক আছে, এখন টাইম হচ্ছে 11:34। আপনাদের মনে আছে 2023 সালে এরকমই রাত্রেবেলা চা খুঁজছিলাম, চা খেয়েছিলাম। বাংলারোডের নেশাও মানুষকে ভুলে দিতে পারে হচ্ছে করক চা। সেদিন রাতে চা পর্ব শেষ করে চলে গেছিলাম স্থানীয় একটা স্যালনে। আপনাদের জানা আছে কিনা জানি না, থাইল্যান্ডের স্কিন কিংবা হেয়ার ট্রিটমেন্ট খুবই ভালো, আর খরচ অনেকটাই কম। এখনও কিন্তু সবাই আর কি জেগে রয়েছে, কখন মানুষজন যাবে তাদের পরিষেবা নিতে, নানা রকম মাসাজ। বাট আমি মাসাজ পার্লার দিকে যাব না, আমি একটা ভালো সেলুনে এসে ট্রিটমেন্ট নেব বা নিচ্ছি। অনেকে চুলের সমস্যা থাকে, স্ক্যাল্পের সমস্যা থাকে, ওষুধ খায় গাদা গাদা। তো কখনও যদি থাইল্যান্ড আসেন এখানে এসে একটু ট্রিটমেন্ট করাবেন, দেখবেন যে কোথায় ভালো সেলুন আছে, স্ক্যাল্পের ট্রিটমেন্ট হয়, মানে খুবই সুন্দর। এদের পরিষেবা এত ভালো যে আমি বললাম যে আমি একটু পেডিকিওর করবো, এখন স্টাফ নেই, রাত্রি 1:10 বাজে। তো বললো একটু ওয়েট করুন। স্থানীয় সময় রাত 2:15 কমপ্লিট আমাদের সব রূপচর্চার কাজ। বাট বাংলারোড কিন্তু জাগে সারা রাত। শেষ করলাম থাইল্যান্ড সিরিজের 3য় পর্ব। পরবর্তী এবং শেষ পর্ব নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সুইজারল্যান্ড সিরিজ আসবে একটু দেরিতে, একটা সমস্যার মধ্যে রয়েছি, কখনো সুযোগ পেলে নিশ্চয়ই শেয়ার করব।